বাংলার ইতিহাসে সেন বংশ একটা বিরাট শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু জানেন তাদের পতনটা ছিল ভীষণ নাটকীয় আর রহস্যে ঘেরা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এত বড় একটা সাম্রাজ্য প্রায় কোনো বাধা ছাড়াই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ভাবা যায় মাত্র ১৭ জন ঘোড়সওয়ার একটা গোটা সাম্রাজ্যকে শেষ করে দিল। এই প্রশ্নটা কিন্তু ইতিহাসবিদদের আজও ভাবায়। হ্যাঁ, শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, ঠিক এটাই কিন্তু ঘটেছিল। চলুন এই অসম্ভব ঘটনার পেছনের আসল কারণগুলো খুঁজে বের করা যাক। তো চলুন শুরু করা যাক সেই অবাক করা ঘটনাটা দিয়ে, যেটা সেন বংশের শাসনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। আর আমরা গল্পটা শুরু করব কিন্তু শেষ থেকে। শুধু একবার সিনারিওটা ভাবুন তো, একসময়ের দোর্দণ্ড প্রতাপ রাজা লক্ষণ সেন, বয়স তখন তার ৬০-এর কোঠায়, সবে হয়তো দুপুরের খাবার খেতে বসেছেন। ঠিক তখনই খবর এলো মোহাম্মদ বখতিয়ার খলজির বাহিনী রাজধানীর নদিয়ার দিকে এগিয়ে আসছে। আর কি আশ্চর্য, এই খবর শুনেই তিনি কোনো প্রতিরোধ তো করলেনই না, উল্টে প্রাসাদের পেছনের দরজা দিয়ে সোজা নৌকায় চেপে পূর্ববঙ্গের দিকে পালালেন। হ্যাঁ, এই অদ্ভুত ঘটনায় কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এই পতনটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, মানে তাদের উত্থানের গল্পটা জানতে হবে। কিভাবে এই সেনরা এতখানি শক্তিশালী হয়ে উঠেছিল? কোথা থেকে আসতো তাদের এত ক্ষমতা? দেখুন, সেনদের পরিচয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তারা ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। এর মানে কি? মানে হল তারা জন্মসূত্রে ছিলেন ব্রাহ্মণ, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ক্ষত্রিয়দের মতো যুদ্ধ আর শাসন কাজ। একদিকে জ্ঞানচর্চা আর একদিকে সামরিক দক্ষতা, এ দুটো মিলিয়ে এমন কম্বিনেশন সে যুগে কিন্তু খুব একটা দেখা যেত না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সেনেরা কিন্তু আদতে বাংলার লোকই ছিলেন না। তাদের পূর্বপুরুষরা এসেছিলেন সেই দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। পাল সাম্রাজ্যের অধীনে বাংলায় চাকরি করতে এসেছিলেন তারা, অনেকটা সেনাপ্রধান বা ছোটখাটো সামন্ত হিসাবে। ভাবুন একবার, বহিরাগত হয়েও কিভাবে তারা ধীরে ধীরে বাংলার ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে এলেন। আর তাদের ক্ষমতা দখলের গল্পটাও ছিল খুব দ্রুত। প্রথমে সামন্ত সেন বাংলা একটা শক্ত ঘাঁটি তৈরি করলেন। তারপর এলেন তার ছেলে হেমন্ত সেন, যিনি পালদের দুর্বলতার সুযোগ নিয়ে সোজা স্বাধীনতা ঘোষণা করে দিলেন। কিন্তু এই সাম্রাজ্যের আসল আর্কিটেক্ট বা স্থপতি যদি কাউকে বলতে হয়, তিনি হলেন বিজয় সেন। প্রায় ৬০ বছরের লম্বা শাসনে তিনি একটা ছোট্ট রাজ্যকে এক বিশাল আর অপ্রতিরোধ্য সাম্রাজ্যে পরিণত করেছিলেন। বিজয় সেনের পর এলেন বল্লাল সেন, আর তার সময়ে সেন সাম্রাজ্য পৌঁছাল তার স্বর্ণ শিখরে, একেবারে গোল্ডেন এজ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক এই স্বর্ণযুগেই, এই সাফল্যের চূড়াতে সাম্রাজ্যের পতনের বীজটাও কিন্তু রোপণ করা হয়ে গিয়েছিল। রাজা বল্লাল সেন নিঃসন্দেহে একজন বিরাট শক্তিশালী শাসক ছিলেন। মিথিলা, মগধ জয় করে সাম্রাজ্যের সীমানাও অনেক বাড়িয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় কাজটা কিন্তু কোনো যুদ্ধ জয় ছিল না, ছিল একটা সামাজিক পরিবর্তন। তিনি বাংলায় চালু করলেন এক ভয়ঙ্কর কঠোর সামাজিক ব্যবস্থা, যার নাম কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথাটা আসলে কি ছিল? এটা ছিল সমাজের উঁচু বর্ণের হিন্দুদের মধ্যে একটা কঠিন স্তরভাগ, মানে ব্রাহ্মণ আর কায়স্থদের মধ্যে কুলীন, শ্রোত্রিয়, মৌলিক এরকম নানা ভাগ তৈরি করা হলো। এর ফলে সমাজে একটা গভীর বিভেদ তৈরি হয়। এর আগে কিন্তু বাংলায় এত কঠিন বর্ণপ্রথা ছিল না। এই নতুন নিয়মটা মানুষের সামাজিক সম্মানকে একেবারে জন্ম আর বংশ দিয়ে বেঁধে দিল, যা স্বাভাবিকভাবেই বহু মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল। আর এই সামাজিক বিভেদটাই ছিল উই পোকার মতো, যা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতর থেকে সাম্রাজ্যের ভিতটাকে ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছিল। আর এটাই কিন্তু বাইরের শত্রুর আক্রমণের জন্য দরজাটা খুলে দিয়েছিল। সেনদের পতনের আসল কারণটা বুঝতে হলে তাদের ঠিক আগের পাল বংশের সঙ্গে একটা তুলনা করা দরকার। দেখুন, পালরা ছিলেন ধর্মীয় ব্যাপারে অনেক বেশি উদার। তাদের আমলে বৌদ্ধ ধর্মের খুব প্রচার হয়েছিল, ফলে সাধারণ মানুষের একটা বড় অংশের সাপোর্ট তাদের সাথে ছিল। অন্যদিকে সেনরা কি করল? তারা এসে চাপিয়ে দিল কঠোর হিন্দু বর্ণপ্রথা। এর ফলে বৌদ্ধরা তো বটেই, এমনকি নিচু বর্ণের হিন্দুরাও তাদের থেকে একদম দূরে সরে গেল, বিচ্ছিন্ন হয়ে পড়ল। আর এর ফল যা হওয়ার ঠিক তাই হল। রাজ্যের ভেতরেই ভাঙন ধরতে শুরু করল। জনগণের সমর্থন তো ছিলই না, উল্টে প্রশাসনেও শুরু হলো গণ্ডগোল।
কর্মকর্তারা অনেকেই আর অনুগত রইল না। রাজ্যের বিভিন্ন জায়গায়, যেমন ধরুন সুন্দরবনের দিকে, স্থানীয় শাসকরা বিদ্রোহ করে নিজেদের স্বাধীন ঘোষণা করতে লাগল। মানে বাইরের আক্রমণের অনেক আগেই সেন সাম্রাজ্য ভেতর থেকে একদম দুর্বল, একদম নড়বড়ে হয়ে পড়েছিল। তো এবার আমরা আবার ফিরে আসি সেই আক্রমণের ঘটনায়। কিন্তু এবার আমরা জানি যে এটা পতনের একমাত্র কারণ ছিল না। এটা ছিল একটা দুর্বল, নড়বড়ে কাঠামোর ওপর শেষ ধাক্কাটা মাত্র। আর এখানেই তো সবচেয়ে বড় রহস্যটা। ভাবুন, যে লক্ষণ সেন যৌবনে বারাণসী আর এলাহাবাদে নিজের বিজয়স্তম্ভ বানিয়েছিলেন, ঐতিহাসিক শিলালিপিগুলো যার বীরত্বের প্রশংসায় ভরা, সেই একই মানুষ বৃদ্ধ বয়সে কেন এমন কাপুরুষের মতো পালালেন? এই উল্টো ছবিটাই কিন্তু পুরো ঘটনাটাকে আরও জটিল করে তোলে। বখতিয়ার খলজির রণকৌশলটা ছিল একই সাথে অবিশ্বাস্য রকম চালাকির আর খুব সাধারণ। তিনি জানতেন বাংলার ঢোকার প্রধান পথগুলো খুব সুরক্ষিত। তাই তিনি কি করলেন, ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গল ধরে এমন একটা রাস্তা নিলেন যেটা প্রায় অরক্ষিত ছিল। আর তারপর ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে মাত্র ১৭ জন সঙ্গীকে নিয়ে তিনি শটান ঢুকে পড়লেন খোদ রাজধানীতে। আর এখানেই আসল কারণটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। খুলজির ওই ছোট্ট বাহিনীটা সফল হয়েছিল কারণ তাদের আটকানোর জন্য কেউ এগিয়ে আসেনি। সেনদের কঠোর শাসনে বিরক্ত সাধারণ মানুষ আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই করে তোলেনি। হয়তো অনেকেই ভেবেছিল, যাক, অত্যাচারী শাসনের অন্তত অবসান হল। আর এর ফলেই জনসমর্থন ছাড়া একটা প্রশাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। চলুন দেখি এই রাজবংশের শেষটা কেমন হয়েছিল, আর এখান থেকে আমরা কি শিখতে পারি। নদিয়া পতনের পরেও কিন্তু সেনবংশ একেবারে উবে যায়নি। লক্ষণ সেন আর তার ছেলেরা, মানে বিশ্বরূপ সেন আর কেশব সেন, পূর্ববঙ্গের বিক্রমপুর থেকে আরও প্রায় ৪০-৫০ বছরের মতো শাসন চালিয়েছিলেন। কিন্তু তখন তারা ছিলেন নিজেদের আগের সেই গৌরবের একটা আবছা ছায়া মাত্র। আর অবশেষে সময়ের সাথে সাথে তারাও ইতিহাসের পাতা থেকে হারিয়ে যান। সিন বংশের এই পুরো কাহিনীটা আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা সাম্রাজ্যের পতনের জন্য আসলে কে দায়ী? বাইরের আক্রমণকারী নাকি ভেতরের ক্ষয়? সেনদের ইতিহাস আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের আঘাত তখনই সর্বনাশা হয় যখন ভেতরের ভিতটা দুর্বল হয়ে পড়ে। আর এটাই হয়তো যে কোনো শক্তিশালী কাঠামোর জন্য সবচেয়ে বড় শিক্ষা।